আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। মহা আয়োজনের শুরু বাবরি মসজিদ নির্মাণ, কি বলছেন উদ্যোক্তা হুমায়ুন কবির? এদিকে ফেরার পথ বন্ধ করা যাবে না রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সিদ্ধান্তে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া। জানাবো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করছে গাজায় যুদ্ধ করা ইসরায়েলি সেনারা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি। ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান। জানাবো ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের। সর্বশেষ জানাবো ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলি বড় হুমকি বলেছেন সৌদি সাবেক গোয়েন্দা প্রধান। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। মহা আয়োজনে শুরু বাবরি মসজিদ নির্মাণ, কি বলছেন উদ্যোক্তা হুমায়ুন কবির? ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যায় 1992 সালের 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল ষোড়শ শতাব্দীর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। উত্তাল হয়েছিল গোটা ভারতবর্ষ। 33 বছর পর আবারও একটা 6 ডিসেম্বরে ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার ঘনঘটা। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ এর শিলান্যাস করার সিদ্ধান্তে অনড় ভারতপুরের বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। সেই অনুষ্ঠানে সমবেত হয়েছেন সৌদি আরবের বিশিষ্ট আমির মাওলানা সহ লক্ষাধিক মুসল্লিগণ। এই মহতি বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে আগত হাজার হাজার মানুষকে অভ্যর্থনা জানানোর জন্য প্রায় 40,000 মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন হুমায়ুন কবির। তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সঙ্গে দেখাও করেছেন তিনি। তার ধারণা শনিবার মোরাদেগির কাছে প্রায় 3 লক্ষ মানুষ 25 বিঘা জমিতে জড়ো হবেন। তিনি আরো বলেন, ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাজ্য থেকে ইসলাম ধর্মের ধর্মীয় নেতারাও আসছেন। তিনি জানিয়েছেন সৌদি আরব থেকে 2 জন কাজী সকালে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকেই একটি বিশেষ কনভয়ে পৌঁছাবেন মুর্শিদাবাদের রেজিনগরে। ইতিমধ্যেই বাবরি মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা রেজিনগরের সভাস্থলে পৌঁছে হুমায়ুন কবির গোটা বিষয়টি পর্যালোচনা করেন। এদিন তিনি বলেন, শুধুমাত্র 3 কাঠা জায়গার ওপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয় মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, 24 দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির 2 মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন। রাজ্য সরকারের টাকা এই মসজিদ নির্মাণে ব্যবহার করবেন না বলেও সাফ জানিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, আমি কোনো মতেই গ্রহণ করব না এটা। ইতিমধ্যে হাজার হাজার মানুষ মসজিদ নির্মাণের জন্য যে যার সামর্থ্য মতো নতুন ইট পাথর ইত্যাদি সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন। পবিত্র মসজিদ ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিদের আনা ইট, কাঠ, পাথর সহ সমস্ত সরঞ্জাম একত্রিত করে মসজিদ নির্মাণের কাজে ব্যবহার করা হবে। ভারতীয় সময় দুপুর 12:30টায় নামাজ আদায় করার পর জনসভা শুরু হয়। এরপর বিকাল 3টায় ইসলাম ধর্মের ধর্মীয় রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে মূল বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরের মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শনিবার দুপুর 1টা নাগাদ একটি সম্প্রীতি যাত্রার সূচনা করবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ সেই সম্প্রীতি মিছিলে অংশ নেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি চক্রান্ত করে বাংলার মাটিকে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন লাগাতে চাইছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মানুষকে বিজেপির সেই অপচেষ্টাকে রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির তাস খেলা এবার বন্ধ হবে। বাংলায় কোন রকম ধর্মীয় জিগির তুলে দাঙ্গা হাঙ্গামা করতে দেয়া হবে না। রাজ্য সরকার রাজ্যবাসীর নিরাপত্তা সংক্রান্ত সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি ঘোষণা দেন।
ফেরার পথ বন্ধ করা যাবে না রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সিদ্ধান্তে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া। গাজায় রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের একমুখী পরিকল্পনা প্রত্যাখ্যান সহ তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। গাজার চলমান সীমান্ত সংকট নিরসনে মধ্যস্থতাকারী মিশর, কাতার সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরও 6 দেশ ইতিমধ্যে সতর্ক করেছে, ইসরায়েলের ঘোষিত পরিকল্পনা কার্যকর হলে রাফা ক্রসিং কেবল ফিলিস্তিনিদের বের হওয়ার পথ হিসেবে ব্যবহৃত হবে, ফেরার সুযোগ থাকবে না, আর মানবিক সহায়তা প্রবেশও বন্ধ হয়ে যাবে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের গঠনমূলক হামলা অব্যাহত রয়েছে। দেশটির বিরুদ্ধে গত 7 সপ্তাহে অন্তত 600 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শনিবার 6 ডিসেম্বর মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর আগে ইসরায়েল জানিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়া হবে, তবে কেবল গাজাবাসীর মিশরে যাওয়ার জন্য। ইসরায়েলের বিবৃতিতে গাজায় ফেরার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এমন খামখেয়ালি পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে, দাবি গাজাবাসীদের তাদের নিজ ভূখণ্ড থেকে চিরতরে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে ইহুদি রাষ্ট্রটি। মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের প্রথম ধাপের বাধ্যবাধকতা ভঙ্গ করে বুধবার 3 ডিসেম্বর ইসরায়েলের সামরিক ইউনিট কোগ্যাট এই ঘোষণা দেয়। তারা জানায় মিশরের সমন্বয়ে নিরাপত্তা অনুমোদনের ভিত্তিতে একমুখী পারাপারের অনুমতি দেওয়া হবে। তবে শনিবার 6 ডিসেম্বর মিশর সহ 8 দেশের জোট এই পরিকল্পনা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে। তারা জানায় ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা আমরা সম্পূর্ণভাবে নাকচ করি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনা অনুযায়ী রাফা সীমান্ত দুদিকেই উন্মুক্ত রাখার দাবি জানানো হয়। অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ ও গাজা থেকে রোগীদের বাহির হওয়ার প্রক্রিয়া স্থগিত রেখে আসছে। যুক্তি হিসেবে তারা হামাসের কাছ থেকে সব বন্দীর মরদেহ ফেরত না পাওয়া এবং মিশরের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। বর্তমানে গাজার কেবল একজন বন্দীর মরদেহ অবশিষ্ট রয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন। এদিকে আরব ও মুসলিম দেশগুলো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে আইএসএফ এর সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের আগে তা বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করছে গাজার যুদ্ধ করা ইসরায়েলি সেনারা। আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসনের মানসিক চাপ সইতে না পেরেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। দেশটির হাইয়ম পত্রিকা জানায়, গাজায় আল আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনেই লড়াইয়ে অংশ নিয়েছিলেন টমাস আদ গাউস্কার্স নামের এই সেনা। উপত্যকার ভেতরে পরবর্তী স্থল অভিযানেও যুক্ত ছিলেন তিনি। এরপর থেকেই তীব্র মানসিক সংকটে ভুগছিলেন 28 বছর বয়সী এই রিজার্ভ সেনা। পত্রিকাটি জানায় সম্ভবত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। আত্মহত্যার ঠিক আগে লিখেছিলেন তিনি আর বাঁচতে পারছেন না, চারিদিকে শুধু ধ্বংস আর হারানোর অনুভূতি বোধ করছেন। অক্টোবরের শেষে প্রকাশিত ইসরায়েলের সরকারি তথ্য বলেছে, গত 18 মাসে সেনাবাহিনীতে 279টি আত্মহত্যার চেষ্টা হয়েছে, যার মধ্যে মারা গেছে অন্তত 36 জন আইডিএফ সেনা। মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলো মনে করে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না, কারণ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিয়মিত দায়িত্বে ছিলেন না এমন সেনাদের আত্মহত্যার ঘটনা পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয় না। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি। পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার 5 ডিসেম্বর গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুপক্ষে। আফগানিস্তানের তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, বলেন পাকিস্তানি সেনারা কান্দাহারের ইসপিন বোলদাক জেলায় হামলা চালায়, তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এদিকে দুদিন আগেই সৌদি আরবে বৈঠকে বসে কাবুল ও ইসলামাবাদের প্রতিনিধিরা, তবে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি আলোচনা।
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিওয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদনায় আক্রান্ত উগ্রপন্থী হিসেবেও আখ্যা দেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সাক্ষাৎকার হয়, এখন কোনো সাক্ষাৎ নেই, সব সাক্ষাৎ বন্ধ। কারাগারের বাইরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারের এখনই সময়, কোনো জেল সাক্ষাৎ হবে না, কোনো জামায়াতেও অনুমোদন দেওয়া হবে না। কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেন্ডেন্ট উপস্থিত থাকেন উল্লেখ করে তিনি বলেন, কর্মকর্তারা জানিয়েছেন যে এসব সাক্ষাতে রাজনৈতিক আলোচনা এবং নির্দেশনা দেওয়া হচ্ছিল। তিনি বলেন, কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী এজেন্ডা এগিয়ে নিতে কোনো অনুমতি দেওয়া হবে না। তারার দাবি করেন, খান ও তার দল দেশকে ডিফল্টে ঠেলে দিতে চেয়েছিল। আইএমএফকে চিঠি লেখা হয়েছিল যাতে পাকিস্তানি ডিফল্টে যায়। ৯ মে সামরিক স্থাপনায় হামলাও চালানো হয়েছিল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দেখেই রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়াচ্ছেন। তিনি আরও দাবি করেন, ইমরান খানের তালেবান সুলভ মানসিকতা রয়েছে এবং তিনি সন্ত্রাসীদের বন্ধু মনে করেন। ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের। চেচনিয়ার রাজধানী গোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। তিনি বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী ১ সপ্তাহ জুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে। কাদিরভ আরো বলেন, গজনি শহরে কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারে অর্থহীন। তাদের মতো কাপুরুষদের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর উপরে। এর আগে গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলি বড় হুমকি বলেছেন সৌদির সাবেক গোয়েন্দা প্রধান। ইরানের চেয়ে ইসরায়েলি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে বড় হুমকি? জবাবে তিনি বলেন, এই মুহূর্তে জন্য অবশ্যই ইসরায়েল। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে। প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, ইসরায়েল প্রায় প্রতিদিনই সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। গাজা বা পশ্চিম তীর এবং লেবাননে যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের উপরে বোমাবর্ষণ অব্যাহত রাখছে। তিনি বলেন, এই দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয়। আমার মতে ইসরায়েল এই সমস্যার সৃষ্টি করছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত। উল্লেখ্য, সরকারি পদ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশাহর পরিবারের প্রভাবশালী সদস্য হওয়ার রিয়াদে তার প্রভাব রয়েছে। ইসরায়েল নিয়ে তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে রিয়াদ এখনো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই। সূত্র টাইমস অফ ইসরায়েল।